ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দেশে ব্যাপক কিশোর গ্যাং চক্র বাড়ছে, খুন সহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। উৎসব ফেরানোর চ্যালেঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। ব্যাপরা কিশোর গ্যাং ও রাজনীতি, এই শিরোনামে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, শুরুতে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, নুরুল ইসলাম হাসিব, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যেতে চাই সরাসরি। ইলিয়াস খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে সারা দেশে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট আমরা লক্ষ্য করছি যে 273টি কিশোর গ্যাং চক্র ব্যাপরা হচ্ছে এবং সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য 2372 জন সদস্য। ঢাকা ও চট্টগ্রামে এইগুলো আনুমানিক ফিগার, 2372 মামলা কঠিন আসলে হয়েছে এমন একটি তথ্য আপনার। হ্যাঁ, এটা তো আরো বেশি আলোচনায় এসেছে। আগে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু সন্ত্রাসী বাহিনী নামে পরিচিত ছিল, এখন সেটি কিশোর গ্যাং। অর্থাৎ এখানে আমার যেটি মনে হচ্ছে যে অনেক কিশোররাও জড়িয়ে পড়ছে নিশ্চয়ই এর সঙ্গে, এবং এই অপরাধ সংগঠনের কি নতুন ডাইমেনশন কিনা, এটি আপনার কাছে কি মনে হয়? এবং এটি মাথাছাড়া দিয়ে উঠলো কিভাবে? ছিল কিন্তু একটা প্রকট আকারে ছিল না। যেমন নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাদের যারা অনুষ্ঠান দেখছেন সবার মনে আছে যে গত কয়েকদিন আগে নোয়াখালীর 2টি হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু কিশোরগণের দ্বন্দ্বের কারণে। আরেকটি খুব মর্মান্তিক ঘটনা চিটাগাংয়ে কিশোর গ্যাংয়ের মারামারির কারণে বাবা বাধা দিতে গিয়েছিলেন। একজন বাবা, তিনি একজন ডেন্টিস্ট ডাক্তার, উনি কিন্তু 5 দিন পরে মারা গেছেন। উনি বাধা দিতে গিয়েছিলেন, তার সন্তানকে মারা হচ্ছে সেই জন্য। এটা আসলে ভয়াবহ আকার ধারণ করে। বলা হচ্ছে কিশোর গ্যাং, আসলে সবার বয়স কিন্তু 18+। এবং একটি ফিগারও লিখেছে, আমি প্রথম রিপোর্টটা আমি দেখেছি, একটি ফিগারও লিখেছি। এই ফিগার আসলে ঠিক নেই। আমি একটু আগে মগবাজার মোড় দিয়ে আসছিলাম, আমি কিশোর গ্যাংয়ের কথা বলি। তারা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে যাচ্ছে, আমি জানি না কাদের প্রোগ্রাম আছে আজকে। দেখলাম যে 100-150 ছেলে, সব বয়স 17, 18, 19 এরকম হবে, এবং তাদের চুল কাটার অদ্ভুত স্টাইল, তাদের, আমি ছোট করছি না, জামা কাপড় সব কিছু অদ্ভুত অদ্ভুত স্টাইলে তারা পরে আছে। এবং আমার ওই বাচ্চাগুলো দেখেই মনে পড়ছিল যে এটি একটি কিশোর গ্যাং বা কোনো নেতার অধীনে এরা চলছে। আসলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, যেটা একদম সোজা বাংলায় বলতে হবে। যখন রাজনৈতিক ছত্রছায়া, হ্যাঁ অবশ্যই, এর বাইরে তো এগুলো করা সম্ভব না। এরা ধরুন এই যে ব্যাটারি চালিত যানবাহন বিভিন্ন আছে, অনেকগুলো রাজপথে আসতে পারে না, ভিতরে চলাচল করে, সেগুলো থেকে চাঁদা তোলে। আমার এই অভিজ্ঞতাও আছে, আমি শুনেছি, আমার অনেকের সঙ্গে এগুলো নিয়ে আলাপ হয়। যখন বিভিন্ন যানবাহনে চড়ি, তখন তারা বলে যে এইসব বাচ্চারা এসে টাকা তুলে, মারধর করে, মেয়েদের টিজ করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড দেখেছি, মিন্নি হত্যাকাণ্ড দেখেছি। আমি তো একটু আগে বলে, এই যে নয়নবন, নিশ্চয়ই আপনার মনে আছে, এই বরগুনা একটি দেশব্যাপী আলোচিত ঘটনা। এটা কিন্তু কিশোর গ্যাংরাই ঘটিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি ভালো কথা বলেছেন যে কিশোর গ্যাং ধরুন এদের সংশোধন কেন্দ্রে দেওয়া উচিত এবং এদের মানসিক চিকিৎসা করা উচিত। একটি বাচ্চা কেন এই গ্যাংয়ে যোগ দিচ্ছে, আমি তাদেরকে প্রথমে অপরাধী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে একটা বিরাট শাস্তি দিলাম, সেটি কিন্তু আসলে কতটুকু যুক্তিযুক্ত? কারণ এরাও কিন্তু এই দেশের জনশক্তি, এরাও এই দেশের মানুষ, এবং এদের মধ্যে অনেকের মধ্যে অমিতের সম্ভাবনাও থাকতে পারে, কিন্তু কোনো কারণে তারা খারাপ সৎসঙ্গে বা রাজনৈতিক ছায়ায় তারা এসব কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এবং দেশের, আমি তো একটু আগেই বলেছি, যেটা এই একটি ফিগার দিয়েছে 2000 সামথিং, এটি আসলে এই গ্যাংয়ে কোন গ্যাং কতজন সদস্য আছে এটি কিন্তু কেউ জানে না। এবং আপনি দেখবেন যে গত বছর আগেও এখানে যে 273টি গ্যাংয়ের ফিগার দিয়েছে, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে, বাট এই বছর আগে কিন্তু অনেক কম ছিল, অনেক কম ছিল। এবং আপনি বিস্মিত হবেন, গ্রামেও কিন্তু এগুলো এখন গড়ে উঠেছে। বিশেষ করে নেশা যে বিস্তার ঘটেছে গ্রামগঞ্জে, নেশাদ্রব্য, এগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝে মারামারিও হয়, কাটাকাটি হয়, গণমাধ্যমে কল্যাণ সেগুলো দেখতে পাই। এটা সর্বব্যাপী এখন একটি ধারণ করছে। অনেক পুলিশ কর্মকর্তারা বলেছেন যে আমরা যে কোনো মূল্যে এটি নিয়ন্ত্রণ করতে পারি, এবং বেশ কিছুদিন আগে বলেছেন, কিন্তু তারপর কিন্তু এখনও আমরা খুব ভালো রেজাল্ট এখনও কিছু পাই না। গ্যাং কিন্তু সব জায়গায় আছে, ফিগারটি দিয়েছে, বাট ফিগারের বাইরে অনেক গ্যাং আছে, পাড়ায় মহল্লায় ছোটো ছোটো গ্যাং আছে, হয়তো 10 জন, 20 জন, 25 জনের। অনেক জায়গায় রাজনৈতিক ছত্রছায়া 100 জন, 200 জন। এবং তারা তো এই গত যে জাতীয় সংসদ নির্বাচনে গেছে সেখানেও যেমন তারা ব্যবহৃত হয়েছে, এই যে এখন যে উপজেলা নির্বাচন চলছে সেখানেও তারা ব্যবহৃত হচ্ছে। সুতরাং এটি সর্বদিক থেকে কাজ করতে হবে। যেমন স্কুলের শুধু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা না, পরিবারের কিন্তু দায়িত্ব আছে। এই ছেলেরা কেন এদিকে ঝুঁকছে
সেটি পরিবারকে দেখতে হবে। এলাকার যে অভিভাবক আছে, এলাকায় কিছু সম্মানিত লোক আছেন না, তারাও দেখতে পারেন বাবা তুমি ওদিকে যেও না, স্কুলের সামনে বাচ্চারা টিস করে, তাদেরকে ফেরানোর কিন্তু চেষ্টা করতে হবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি ধরে জেলে পুরে দিলাম, এটি কিন্তু সমাধান না। সম্মিলিতভাবে সবার কাজ করতে হবে। 2023 সালে যতগুলো খুন হয়েছে তার 25টি কিন্তু কিশোর গ্যাং দ্বারা। হ্যাঁ, এটাই অনেক বড় বড় অপরাধ কিন্তু 15 দিনের বেশি হবে না। এই নোয়াখালীতে 2 জন মারা গেছে, 2 কিশোর মারা গেছে। বলা হচ্ছে কিশোর গ্যাং, কিন্তু তারা কিন্তু একদম সন্ত্রাসী, মানে আগে যে পাড়া মহল্লা আমি বললাম যে 18 বলা, ম্যাক্সিমাম বয়সী 18 প্লাস। 18 প্লাস অনেকে 30-35 আছে, বাট এর নাম দেওয়া হচ্ছে কিশোর গ্যাং। আসলে কিশোর গ্যাং না, নতুন ডাইমেনশন নামে এর নাম দেওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি যে কথাটা আমি বলেছি, আবারও বলি, সম্মিলিতভাবে সবার চেষ্টা করতে হবে। কিন্তু এদের বাবা মা নাই, বা এই যে সমাজ থেকে বা যে পাড়া বা যে মহল্লা থেকে এরা গড়ে উঠছে, সেই সমাজ পাড়া মহল্লা কি চোখ বন্ধ করে আছে? আমি তো সেটাই বললাম যে সবার কাজ করতে হবে। আসলে আমি 2 দিন পর থানা থেকে পুলিশ ডেকে ধরিয়ে দিলাম, দ্যাটস নট দ্য সলিউশন। এদেরকে সামাজিকভাবে বোঝাতে হবে, মানসিকভাবে বোঝাতে হবে, সব দিক থেকে চেষ্টা করতে হবে। এরা যাতে স্কুল কলেজে যায় সেরকম ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রেরও দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে, সমাজের সর্বস্তরের মানুষের এদের মধ্যে অনেকে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিরও ছাত্র। কিন্তু হ্যাঁ, তা তো আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা নামে স্টুডেন্ট, কিন্তু তারা এগুলো করে বেড়ায়। সুতরাং এগুলো দমন করতে হলে শিক্ষকদের যেমন ভূমিকা আছে, সমাজবিজ্ঞানীদেরও ভূমিকা আছে, ইভেন কাউন্সিলের যারা কাউন্সিলিং করে তাদেরও ভূমিকা আছে, যে এইসব বাচ্চাদের কাউন্সিলিং করতে হবে, তারা যাতে এই বিপথে না যায়, তাদের সামনে একটা বিরাট ভবিষ্যৎ আছে। এদের অবশ্য অনেক কারণ রয়েছে। আপনি রাজনৈতিক, এটা এক বাক্যে এগুলো রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কিশোর গ্যাং চলতে পারে না। হয়তো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও প্রশ্রয় থাকতে পারে, কারণ আমরা নানা কথা শুনে থাকি যে এইসব গ্যাংয়ের মাধ্যমে নানাভাবে বেনিফিটেড হতে চায় বাচ্চাগুলোকে ইউজ করে। সুতরাং সেগুলো যাতে না করতে পারে সেভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম হাসিব। আপনার কাছে একটু আসতে চাই, কিশোর গ্যাং কি এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে কিনা আমাদের সমাজের জন্য, এবং অপরাধ সংগঠন বেশিরভাগই কি কিশোর গ্যাংয়ের মাধ্যমে হচ্ছে বলে মনে হচ্ছে কিনা, আপনার কি বলবেন? এটা কিশোর গ্যাং আসলে নামটা আসলো কিভাবে, সেটা একটা বিষয়। কারণ কিশোর কিন্তু একটা ডিফাইন এজ আছে আপনার। যখন আপনি 18 বা 19-এর পরে আলোচনা করেন, তখন আসলে আর কিশোর গ্যাং যখন বলা হয়, তখন কোনো ইনস্ট্যান্ট কিন্তু মানুষের মধ্যে খুব একটা অপরাধের একটা ছবি আসে না। আমরা এক একটা অপরাধ হওয়ার পরে কিন্তু এক ধরনের কিশোর, তখন মনে হয় ওরা হয়তো দুষ্টুমি করছে, এরকম একটা বিষয়। আমার মনে হয় এটা একটা বিষয় যে আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন। এই নামটা হয়তো কোনো এক সময় আইন শৃঙ্খলা বাহিনী কিংবা কোনোভাবে বেরিয়েছে, সেভাবে এখন সবাই ডিফাইন করছে। কিন্তু এটাকে আমার মনে হয় খুব সিরিয়াসলি যদি দেখতে চায়, বা দেখছে কিনা আই এম নট শিওর যে আসলে সরকার পলিসিতে খুব সিরিয়াসলি দেখছে কিনা। যদি দেখে তাহলে খুব স্পেসিফিক ধরে ধরে আসলে এটা করতে হবে। যে একটা হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি এরকম খবর এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই কিশোর গ্যাং আমরা এই নাম দিয়ে আপনার নির্যাতন করা হয়। এখন সেটাকে আপনি কিশোর গ্যাং বলবেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা করছে। আবার এই যে আপনি যেটা বলছেন 18-19-এর বেশি হলে, সেটাকে তো আপনি ওভাবে বলতে পারবেন না, সেটা আরেক ধরনের বিষয়। কারণ কিশোর সাধারণত আমরা বলি আপনার চাইল্ডহুড এবং যে অ্যাডাল্টহুডের মাঝখানের যে সময়টা আর কি, আপনার 10 থেকে 19, 18 এই সময়টা আর কি, তাই না? এটা একটা ডিফারেন্ট এইজ আর কি। এই এইজটা একটা, এবং সেই এইজে অনেক ধরনের বিষয় থাকে। এবং বাংলাদেশে যেটা হয় যে আমাদের সোসাইটি বলেন, পরিবার বলেন, আমাদের আসলে ওভারঅল আমাদের এডুকেশন কিংবা আমাদের যে অ্যাওয়ারনেসটা আসলে এই যে প্যারেন্টিং, বাচ্চা বড় করার যে বিষয়গুলি, এটা খুব যে বৈজ্ঞানিক জ্ঞান আমরা রাখি বিষয়টা তা না, আমরা খুব কনভেনশনাল ওয়েতে। এবং আমাদের দেশে কিন্তু আপনার দীর্ঘদিন যাবত ওই যে বেতের পিটানো একটা ব্যাপার ছিল, এখনও কিন্তু এই যে বন্ধ করার পর কিন্তু অনেক গার্জেন মনে করেন তাহলে কেমনে মানুষ হবে, তারা বিশ্বাসই করে না যে বেত দিয়ে পিটানো যাবে না, মানে এটা একটা বিষয়। আমাদের এই সোসাইটিতে কালচারালি হোক বা যেটা হোক, একটা বিষয় আপনার দীর্ঘদিন যাবৎ বিষয় আছে, যার ফলে এই ধরনের বিষয় হতে পারে। তো এখন যেটা হচ্ছে সেটা একটা হচ্ছে যে আপনার প্রিভেনশনের দিকে কাজ করতে হবে, যেটা আসলে দীর্ঘমেয়াদী প্রিভেনশন। এইসব প্রিভেনশন আপনি 6 মাসে ফল পাবেন না। এটা আজকে কাজ শুরু করবেন 5, 10 বছর, 20 বছর পর সোসাইটিতে জেনারেশন চেঞ্জ হয়ে এক ধরনের ফল পাবেন। কিন্তু ইমিডিয়েট এটা যেটা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেলে, সেটা হচ্ছে চিকিৎসার পার্ট। আমি বলছি প্রিভেনশন, চিকিৎসার পার্ট মানে হচ্ছে আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন, একদম স্ট্রেট আপনি আইনের আওতায় আনবেন, বয়স অনুযায়ী আপনার ব্যবস্থা, তখন আসবে আপনার রিহ্যাবিলিটেশনের প্রশ্ন। ওই জন্যই বলছেন প্রিভেনশন, ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন। ট্রিটমেন্টটা হচ্ছে এখানে তাকে ইটস এ ক্রিমিনাল অফেন্স,
সো আপনার ল অফ দ্য ল্যান্ড উইল টেক কেয়ার, ইটস এ স্ট্যান্ডার্ড প্রসিডিউর, তাই না, যে কোনো দেশেরই একটা আইনে। সো তখন আপনি যদি এখন মনে করেন হ্যাঁ কে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে, তাহলে তো প্রশ্রয় আছে, তার মানে হচ্ছে এটা আমার প্রায়োরিটি না। এই আশ্রয় প্রশ্রয় দেবে, মিডিয়াতে কিছু আসবে, আমি কিছু ধরবো কিছু করবো, সো ইটস নট এ ন্যাশনাল ইস্যু, তাই না? যদি আপনি মনে করেন ন্যাশনাল ইস্যু, তাহলে আপনাকে সিরিয়াসলি এটা ধরতে হবে এবং খুব প্ল্যান করে, পলিসি করে। কারণ আপনি যদি ওই যে যদি বললাম, যদি বয়স ছোট হয় তাদের একভাবে ডিল করতে হবে, তাই না? আপনার ধরেন আপনি তারপর আমরা অনেক সময় নাম ছবি যেভাবে আপনার ব্যবহার করি, এগুলি কিভাবে কি হয়। যাতে এই কিছুদিন আগে আপনার এই স্লোভাক যে প্রাইম মিনিস্টারকে আপনার যে গুলি করলো আর কি, তাকে যে ওইখানে যে ধরলো, তার কিন্তু নাম আসে নাই, নাম চেহারা কিন্তু ওই দেশের মিডিয়া প্রচার করে নাই। এখনও কিন্তু তাকে ওই ইনভেস্টিগেশন চলছে, প্রসেসের মধ্যে আছে, সে কিন্তু সে আছে। কিন্তু আমাদের এখানে আরেক ধরনের কালচার। এখানে কিন্তু ওই 11 বছরের বাচ্চা যদি আপনার ও যদি মনে করে ও খুন করছে, আমরা তো মনে করেন যে সবাই মিলে ওর মাথা ওর পুরা লাইফ স্কেচ ছেপে দেবো, করবো। সো উই ডোন্ট রিলেট, আমরা ওই জিনিসটা আসলে, কারণ এটা আমার কালচারালি আসলে এই বিষয়গুলো নাই। আমরাও ওইভাবে এই সোসাইটিতে এইভাবে আপনার বড় হয়েছি, বা এইভাবে চিন্তা হয়তো করিনি, এখন হয়তো আমরা করছি, তাই না? সো সেটা একটা সময় লাগবে। এই জন্যই বললাম যে এই চেঞ্জগুলো, এই প্রিভেনশনটা ইট টেকস লং টাইম, লম্বা জেনারেশন চেঞ্জ। আমাদের সমাজে কি অপরাধের মাত্রা কি বাড়ছে বলে মনে হয়? না, সেটা আপনার ডেটা লাগবে এই কারণে। এটা অনেক সময় আমরা মনে করি যে ধরুন আজ থেকে ফর এক্সাম্পল 20 বছর আগে আপনি ধরেন আজকে যদি আপনার এই উত্তরবঙ্গের কোথাও যদি কোনো একটা কিছু হতো, আমরা কিন্তু হয়তো 1 মাস পরে খবরটা পেতাম, বা কেউ জানতো না, বা 2 দিন পরে এটাই। আর এখন কিন্তু লাইভ হয়। সো সময়টা কিন্তু ভিন্ন। এগুলো গবেষণার বিষয়। এই যে বাড়ছে কমছে, এগুলো এই শব্দটাই হচ্ছে গবেষণার শব্দ। এটা উইদাউট স্ট্যাটিস্টিক্স এটা আমি বলবো না আর কি, আমি ব্যক্তিগতভাবে। সো যেটা হচ্ছে যে এখন হচ্ছে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু রিপোর্ট হয়, যে কোনো আচরণ, যে কোনো কিছু, যে কোনো অসঙ্গতি আপনারা জানেন। কিন্তু সমাজে এই অসঙ্গতিটা আগে ছিল কিনা, কতটা ছিল কিনা, সেটা তো আমি জানি না, কারণ আগে তো অনেক কিছু রিপোর্ট হতো না। এটা হচ্ছে বাংলাদেশে যখন প্রথম হার্টের হসপিটাল শুরু হলো, সমানে মানুষের হার্টের রোগ ধরা পড়তো, আর হার্টের রোগ বেড়ে গেছে। বিষয়টা তা না, আগে মানুষ মারা যেত, কেউ টের পাইতো না কি জন্য মারা গেছে, সে ডায়াগনোসিস হতো না। সো এটা ডিফারেন্ট। এটার জন্য ইলিয়াস ভাই যেটা বলেছেন যে সমাজবিজ্ঞান, এটা তারা গবেষণা করবেন, অ্যানথ্রোপোলজিস্টরা, সাইকোলজিস্টরা কাজ করবেন। সো বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট দ্য প্রায়োরিটি। ন্যাশনাল লেভেলে গভর্নমেন্টকে, যদি গভর্নমেন্ট মনে করে কিনা যে এটা আমার একটা প্রায়োরিটি, এটা আসলে সিরিয়াস ইস্যু কিনা, যদি মনে করে, তখন আপনাকে এই ধরনের একটা হলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে, যেখানে বিভিন্ন কিছু আপনারই থাকবে। এটাই আর কি। কিন্তু আপনার এই আইনশৃঙ্খলা বাহিনী কতটা নিয়ন্ত্রণ করতে পারছে, মানে তাদের যেই জায়গাটা নিয়ন্ত্রণ করার? এটা যদি এখন ধরেন যে স্টাইলে দেখছি, এটা তো আমার মনে হয় এটা একটা পলিটিক্যাল কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পলিটিক্যাল কমিটমেন্টটা আসলে তখন আইনশৃঙ্খলা বাহিনী আপনার অনেক কিছুই করতে পারবে। হ্যাঁ, কারণ আপনি যখন হচ্ছে যে ধরেন আমি এলাকায় যদি কোনো এমপি কাউকে শেল্টার দিয়ে ফেলে, এটা অনেক সময় ন্যাশনাল পলিটিক্সও না, কিন্তু লোকাল কনটেক্সট থাকে না, তখন হয়তো এলাকার আপনার থানা চাইলেও অনেক কিছু সে করতে পারবে না। সো এটা কিছু রিয়ালিটি আছে। সো ওইটা তো আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই বর্তায় যে তারা আপনার করবে। কিন্তু আমি মনে করি এখন যেটা দিনের পর দিন যে পর্যায়ে যাচ্ছে, এবং এটা নিয়ে যত রিপোর্ট হচ্ছে, তাতে এটা এখন একটা পলিটিক্যাল কমিটমেন্ট লেভেলে চলে এসছে, যে আমাকে চিন্তা করতে হবে যে আমার এটা একটা নির্মূল করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। জি, ধন্যবাদ। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে যেতে চাই একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে, উপজেলা নির্বাচন। এবং আপনি জানেন যে প্রথম ধাপের উপজেলা নির্বাচন হয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন আর কয়েকদিনই মাত্র বাকি রয়েছে। এবং প্রথম ধাপের কিছু সংখ্যা যেগুলো আসলে ভোটারের আকাল, এমন অনেক কিছু ছিল, যে এই সংখ্যাগুলো কি আপনার কাছে মনে হয় যে দ্বিতীয় ধাপে আর মাত্র সম্ভবত 2 দিন বাকি রয়েছে, যে সেগুলো কি দূর হয়েছে বলে মনে করেন? কেমন হবে উৎসব ফেরানো, কতটা দূর হয়েছে বলে আমি মনে করি না। কারণ আপনি দেখুন, দুজন আওয়ামী লীগের নেতা, একজন বলেছেন সারাদিন ভোট পরে 300, নিশ্চয়ই আপনি আপনার চোখ এড়িয়ে যান, উত্তরবঙ্গের একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তিনি বলছেন সারাদিন ভোট পরে 300, কিন্তু সন্ধ্যায় প্রেসিডিং ওইটা ঘোষণা করে 3000। কোত্থেকে এই ভোট আসে আমরা বুঝি না। তবে আরেকজন নেতা বলেছেন যে ভোটটি এমনভাবে সেট করা হয়, নিজেদের লোক বিভিন্ন জায়গায় অফিসার রাখা হয়, তাদেরকে একটা ব্যালট বা এটা কি বলে, না ভোট যেটা দেয় ব্যালট দিয়ে হয়, মনে করেন এক একজনে সব জায়গায় কাস্ট করে রাখে, শেষে যোগ করে ঘোষণা করে দেয়। এটা কিন্তু আমি পত্রিকায় দেখেছি। এইসব নির্বাচন ব্যবস্থা আমি আগেও আপনাদের স্টুডিওতে বহুবার বলেছি, এগুলো এটা জাতির সাথে মকারি চলছে, এটা প্রহসন চলছে। এই নির্বাচন এগুলো কিচ্ছু না। এবং উপজেলা নির্বাচনে যে ফিগার দেখানো হয়েছে, এগুলো অ্যাকচুয়াল ফিগার না, মানুষ ভোট দিতে যায় না কোথাও। কিন্তু একটা বাস্তবতা হচ্ছে
অনেক দয়া করেছেন, তারা অনেক ধৈর্য ধারণ করেছেন যে এই ফিগার দেখিয়েছেন। তারা যদি 99% দেখায় যে না 99% ভোট পড়ছে, বাধা দেবে কে? বাধা দেওয়ার কেউ আছে? কারণ এগুলো সব দলীয় লোকজনে ভোট পড়বে। বাংলাদেশের পুরো নির্বাচন ব্যবস্থাটি সেই দামি নির্বাচন থেকে শুরু করে রাতের নির্বাচন থেকে শুরু করে বিনা ভোটের নির্বাচন, এখন এগুলো আরো তলানির দিকে যাচ্ছে। 36% ভোটার দেখানো হচ্ছে, সে আপনি মনে করছেন সেটিও যায়নি? না না, এগুলো কোনো মানুষ ভোটই দিতে চায় না। কি দেখে মনে হলো যে আসলে এই ভোটার যায়নি? কেন্দ্র দেখে মনে হয়। আপনি দেখুন, আপনি নিশ্চয়ই গণমাধ্যমে কর্মী হিসেবে সারা দেশে এবং আপনাদের কল্যাণে আমরা মিডিয়াও দেখি, যদিও মিডিয়া এখন খুব কম দেখাচ্ছে, কারণ 14 সাল পর্যন্ত দেখেছি শুধু 25,000 কেন্দ্রে একটি কুকুর আর 2জন মানুষ, এবং সেই সাংবাদিক দেশে থাকতে পারেনি, কিন্তু দেখেইছেন। মিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, দুজন অতিথি আছেন। আমরা আবার আলোচনায় যেতে চাই। জনাব নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই, আসলে প্রথম ধাপের যে সংখ্যাগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো কতটা কাটিয়ে উঠতে পেরেছি? দ্বিতীয় ধাপের নির্বাচন একেবারেই সন্নিকটে, কি বলবেন? উপজেলা নির্বাচন এবার একটা ধরনের সুযোগ ছিল এই কারণে যে এবার কিন্তু মার্কার নির্বাচন হচ্ছে না। জি। সো এটা এক ধরনের বিষয় ছিল যে আসলে ধরুন আমাদের যারা রাজনীতি করে, আমাদের দেশে যেসব দল রাজনীতি করে, তো সবারই তো একটা দেশের প্রতি বা রাজনীতির প্রতি, গণতন্ত্রের প্রতি এক ধরনের কমিটমেন্ট আছে, মানে থাকার কথা আর কি, রাজনীতি করলে তাই থাকে আর কি। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে উপজেলা নির্বাচনটা একটা সুযোগ ছিল, তাই না? যে আপনার এই নির্বাচনে, কারণ এখানে কোনো মার্কা নেই এবং উপজেলা কিন্তু একটা আপনার লোকাল কনটেক্সট অনেক সময় কাজ করে, তাই না? লোকালে আপনার একটু দেখা যায় ওখানকার প্রভাবশালী বলতে সে ওখানে কাজ করে বা একটু বেটার কোয়ালিফাইড লোকজনও আপনার ওখানে ভোট করার সুযোগ থাকে আর কি। সো সেই সুযোগটা আসলে ছিল, কিন্তু সেইটা রাজনৈতিক দলগুলি আসলে সবভাবে কোঅপারেট করেনি আর কি। সেটা একটা চ্যালেঞ্জ আর কি। সেই চ্যালেঞ্জের কারণে আপনার এক ধরনের বাস্তবতা নির্বাচনটা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে নির্বাচনে যেটা হচ্ছে, নির্বাচনে আসলে যে ভোটাররা যে ভোট দেওয়ার অনেকটাই থাকে, হ্যাঁ, টার্ন আউট আপনার যেটা হচ্ছে আসলে, যেমন আপনি ইন্ডিয়াতেও যদি নির্বাচন খেয়াল করেন, যে ইন্ডিয়াতেও কিন্তু কোনো কোনো জায়গায় আপনার এমনও হয়েছে যে 4%, 5% ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে এরকম অনেক কম ভোট হয়েছে, এবং যেটার ফলে আপনার বিজেপি এক ধরনের অ্যানালিসিস করা শুরু করেছে যে তাদের ভোটাররা ভোট দিচ্ছে না কেন। তো তাদের মধ্যে তখন একটাই ছিল যে ওরা মনে করছে হ্যাঁ বিজেপি খুব কনভিন্সিংলি জিতে যাবে, জিতে যাওয়ার ফলে হয়তো মনে করে তার ভোটাররা যেহেতু জিতে যাবে সে আর ভোট দিতে আসে না আর কি, তার ভোটাররাই আসেন। সো ভোট দেওয়া না দেওয়ার আর কি বিভিন্ন ধরনের আসলে প্রেক্ষাপট থাকে আসলে। সো এখানেও আপনার এরকম একটা বিষয় থাকে, অনেক সময় থাকে যে আপনার যেহেতু হ্যাঁ যারা নির্বাচন করছে, আপনার যেহেতু আমি বললাম যে সব দলের একটা হচ্ছে যে মার্কার নির্বাচন না হলেও আপনার দল থেকে যখন ভোট করতে আসে বিভিন্ন দল থেকে, মানুষ তো জানে বা তাদের কর্মী সমর্থক এক ধরনের বিষয় থাকে। সো ওইটার যখন আপনার ইটা না থাকে আর কি, যখন ক্যান্ডিডেট আপনার ওই ডাইভার্সিটি বা বিভিন্ন দলের না থাকে, তখন এক ধরনের টার্ন আউটের আপনার কম হওয়ার সংখ্যা আপনার ন্যাচারালি থাকে। তো সেটা একটা বিষয়, একটা বাস্তবতা আছে। বাট ওভারঅল আসলে যেটা হচ্ছে, নির্বাচন ছাড়া তো আসলে বিকল্প নাই, আপনাকে নির্বাচনই হচ্ছে কন্টিনিউটি, এবং সেটা আপনার যেভাবে হোক নির্বাচন হচ্ছে আপনার হতে পারে কখনো আপনার ওই যেটা বললাম যে আপনি এক এক ধরনের বাস্তবতা হতে পারে, যখন আপনার পলিটিক্যাল পার্টি যদি সবাই কালেকটিভলি যদি আপনার না করে, যেমন আপনার ইন্ডিয়াতে, আমি যেহেতু ওখানে নির্বাচন চলছে সেটা এক্সাম্পল দিই, কংগ্রেস হতে ওখানে অনেক ধরনের স্ট্রেসে আছে, তারা অনেক অভিযোগ, কিন্তু তারা কিন্তু খুব সিরিয়াসলি ভোট করছে, তাই না? ওখানে কিন্তু ভোট মানে গণতন্ত্র আপনার এক ধরনের থাকবে, আপনার অনেক ধরনের সমস্যা থাকে, চ্যালেঞ্জ থাকে, কথা থাকে, হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু পার্টিগুলি আপনার তার মতো করে সে চেষ্টা করে, তার মতো করে সে মানুষের কাছে যায়, এটাই হচ্ছে তার দায়বদ্ধতা আর কি। হ্যাঁ, তো কংগ্রেস তো বলতে পারে না আমরা তো ক্ষমতায় আসবো না, আমরা ভোট করবো না, কিন্তু সে কিন্তু তা করে না, সে কিন্তু করছে। এবং এখানে কিন্তু কোনো প্রেডিকশন নেই প্রথম থেকে এখন পর্যন্ত, কেউ কিন্তু বলছে না যে সে হয়তো আপনার ক্ষমতায় আসবে, কেউ কিন্তু বলছে না, তারাও মনে করছে না, কিন্তু তারা কিন্তু খুব সিরিয়াস নির্বাচনে আছে। সো এটাই হচ্ছে বিষয়। তো এই জায়গাটা যদি আমাদের এইখানে একটা বিষয় আছে, আমাদের মনে করে আমি হয়তো আমার ক্ষমতায় যেতেই হবে, তা নাহলে আমি নির্বাচন করবো না, এরকম একটা ব্যাপার। সো সেটা আসলে প্রভাবের বিষয় নিয়ে আমরা নিশ্চয় কথা বলবো, কিন্তু আমি যে বিষয়টি জানার দরকার ছিল যে আমরা যে সংখ্যাগুলো দেখেছি, অর্থাৎ ভোটার উপস্থিতি কম, সেটি নিয়ে আপনি বলেছেন, বাট এই যে সংঘাত সংঘর্ষ, অন্তর্দ্বন্দ্ব, কোন্দল এবং ভোটের দিন পর্যন্ত সংঘাত সংঘর্ষ কিছু কিছু জায়গায় হয়েছে, সেগুলো আমরা আসলে কতটা কাটিয়ে উঠতে পারি? সেটাও থাকবে এই কারণে আপনার এখানে দুইটা কনটেক্সট রয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব তারা কতটা ঠিকমতো করতে পেরেছে, মানে এটাও কিছুটা আপনার পলিটিক্যাল কনটেক্সট। একটা হচ্ছে আপনার কিছুদিন আগে যেমন জাতীয় নির্বাচন হয়েছে, এবং সেই জাতীয় নির্বাচন হওয়ার ফলে যেটা হয়েছে যে আপনার পার্টির মধ্যে আপনাদের অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল,
তো তাদের মধ্যে এক ধরনের অন্তর্কোন্দল কিন্তু এই কিছুদিন আগের একটা বিষয় সেটা আছে। এবং এবারও যেহেতু আপনার বিরোধী দলের থেকে আপনার ক্যান্ডিডেট আপনার সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় তো আছে। সো বাট ওইভাবে তারা প্রকাশ্যে আপনার বলেছে, তারা বয়কটের কথা বলেছে। সো নিজেদের ভিতরে ক্যান্ডিডেট আপনার বেশি, ম্যাক্সিমাম জায়গায় তাই হচ্ছে। এবং তখন আসলে এক ধরনের সংঘাত হওয়ার সংঘাতটা হওয়ার তখন আশঙ্কা থাকে, কারণ নিজেদের মধ্যে তখন আপনার মানে কে এটা এলাকার সুপ্রিমেসির মতো আর কি, যে আমি চেয়ারম্যান থাকলে আমার এলাকা থাকবে, চেয়ারম্যান না থাকলে আমার এলাকা থাকবে না, আমাদের দেশে যে পলিটিক্স যেটা হয়। সো এই কারণে এক ধরনের টেন্ডেন্সি থাকে। তবে আমার মনে হয় খুব ম্যাস স্কেলে যে আপনার ওরকম হচ্ছে সেরকম রিপোর্টও কিন্তু আমাদের কাছে নাই, তাই না? এক ধরনের যে সংঘাত তো সবসময় আপনার নির্বাচনে আছে, এবং লোকাল নির্বাচনে একরকম হয়, জাতীয় নির্বাচনে একরকম হয়, ইউনিয়ন পরিষদে দেখবেন আর এক রকমের হবে। সেটা আপনার ধরেন আমাদের এক ধরনের কালচার বা এক ধরনের বাস্তবতা আছে। কিন্তু আমরা তো নর্মালি চাবো যে আসলে সংঘাত ফ্রি, মানুষ আসলে ভয় ভীতি ছাড়াই সে ভোট দিবে বা আপনার ভোট উৎসব মুখর হবে। আমরা যে পরিসংখ্যান দেখলাম আপনার 2009 সাল থেকে উপজেলা নির্বাচনের যে পরিসংখ্যান, দিনে দিনে কিন্তু ভোটার উপস্থিতি কমেছে উপজেলা নির্বাচনে। একই সঙ্গে 2012 জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের যে ভোট ছিল সে ভোটটিও কিন্তু পড়েনি। এটি না পড়ার কারণ কি, মানে ভোটারের এত অনাগ্রহ তৈরি হলো? সেটা একটা কিন্তু আসলে বিশ্লেষণের দাবি রাখে, এবং এটা আমি যে ওই কনটেক্সটটা দিলাম, যে এই কনটেক্সটটা কিন্তু ভারতেও দেখা যাচ্ছে। তো আসলে বিষয়টা কি, মানে এটা কিন্তু আসলে এগুলি অনেক কিছু হয় কি, আমরা ধরেন খুব জেনারেলাইজড একটা কমেন্ট করি, কিন্তু এটা খুব ইনডেপথ অ্যানালাইসিসের দাবি রাখে। কারণ সময়ে কিন্তু পরিবর্তন হচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, এখন ইয়াং জেনারেশন আপনার বেশি, তারা অনেক কিছু ইনফর্ম, তারা আপনার এই দেখবেন মোবাইল গ্যাজেট অনেক কিছু নিয়ে ব্যস্ত। সো এর মানে কোনটার সাথে কি রিলেট, কারণ আপনার 90 সালের কনটেক্সট, 2000 সালের কনটেক্সট, 2024 সালের কনটেক্সট, এগুলো কিন্তু আপনার অনেক পরিবর্তিত। সো আমি মনে করি যে এখানে আমরা শুধু সবসময় ফ্যাক্টস ফিগার দিয়ে, বিশেষ করে আমাদের এই নির্বাচন নিয়ে যারা এনজিও যারা কাজ করে বা যেসব সংস্থা আছে, তারা শুধু এই পত্রিকার খবর দেখেই হয়তো অ্যানালাইসিস দিয়ে দিচ্ছে যে আগে পড়েছে দুইজন এখন 3 জন। এটা তো যে কোনো বাচ্চা ছেলেও গুনতে পারে, এটা আসলে কোনো আমার কাছে ইনফরমেশন খুব একটা কিছু না। বিষয়টা হচ্ছে যে এটা একটা ইনডেপথ অ্যানালাইসিস দরকার, আসলে কি হচ্ছে, যে মানুষের আচরণ, মানুষ কি চিন্তা করছে, এগুলোর ইনডেপথ অ্যানালাইসিস আসবে আপনার কাছে। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই যে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, আর হাসিব ভাই যে বিষয়টি বললেন যে নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নেই। এর আগে জনাব হাসিব খুব ভালো কথা বলেছেন ভারতের নির্বাচন নিয়ে। আমি নিয়মিত লক্ষ্য করি ভারতের সব রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাচ্ছে, এর কারণ আছে কিন্তু, কারণ সেখানে রাতে ভোট হয় না। অন্তত বিশেষ করে টি.এন. সেশন সাহেব, তিনি যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিনি নির্বাচন কমিশনে এত সংস্কার করেছেন ভারতের, যে অন্তত দামি নির্বাচন হয় না, রাতের ভোট হয় না, বিনা ভোটে 154 জন নির্বাচিত হওয়ার কোনো সুযোগ সেখানে কিন্তু নয়। মানুষ ধারণা করে যে অন্তত ভোটটি আমার কাউন্ট হবে বা ভোটটি আমি দিতে পারবো। বাংলাদেশ কিন্তু সেই বাস্তবতা নয়। আপনি দেখুন ভোটের যেটা হচ্ছে মানে যখন আপনার প্র্যাকটিস থাকবে না তখন আপনি আনডিক্লেয়ার, এটা তো এমনি, এটা ন্যাচারাল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেজন্য হচ্ছে পার্টিসিপেশন। আসলে বাংলাদেশে এখন একদলীয় ব্যবস্থা কায়েম হয়েছে। এই যে নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন, অন্য কোনো দল আছে আপনি শুনেছেন যে অমুক দল থেকে, যেমন জাতীয় পার্টি বহু চেষ্টা করে নাকি 2 জন উপজেলায় ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়েছে, তারা কোনো প্রার্থী পাচ্ছে না, কারণ তারা জানে যে নির্বাচনটি কেমন হবে। বিকল্প নেই। কেন বিকল্প নেই? আগে নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, নির্বাচনী ব্যবস্থা যে নির্বাচনে পাঠানো হয়েছে সেটিকে ফিরিয়ে আনতে হবে, মানুষ যাতে ভোট দিতে পারে। মানে আমার তো অল্টারনেটিভ নাই, আমি ভোট কেন্দ্রে কেন যাব? আমি আপনাকে ধরেন ভোট দিব না, আমি হাসিব সাহেবকে জিততে চাই, হাসিব সাহেব নাই, নির্বাচন আসতে পারছে না, এগুলো ফিরিয়ে আনতে হবে। মানুষ যাতে সুষ্ঠুভাবে, রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে, এবং আমি মনে করি বর্তমান ঐক্য করতে হবে, কারণ বাংলাদেশ কিন্তু নির্বাচন প্রশ্নে স্বাধীন হয়েছে, আপনার মনে রাখতে হবে। কিন্তু বাংলাদেশে পাকিস্তানি জান্তার বিরুদ্ধে 70 নির্বাচনের কথা, সেই নির্বাচন হয়তো আমাদের স্বাধীন হতো, বাট সেটি ছিল মোক্ষম বিষয় যে জনরায়ের প্রতি পাকিস্তানি জান্তারা তারা সেটিকে অনার করেনি, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ এত ত্বরান্বিত হয়েছে। সুতরাং এই নির্বাচন ব্যবস্থাটিকে এখন এই সময় যে আপনি দেখুন, নিশ্চয়ই হাসিব আমার সাথে একমত হবেন, তিনিও সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে, শুধু এই পার্লামেন্ট নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন না, কোথাও কোনো নির্বাচন নাই। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বিভিন্ন প্রোগ্রাম যেতাম, এই যে বিজিএমই, তারপর বিএমএ, হাসিব একজন ডাক্তার, তিনিও জানেন যে বিএমএ নির্বাচনের বিরাট উৎসব ছিল, একটা বিরাট প্রতিযোগিতা ছিল। তারপরে এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে ডিসিসিআই, এখন কোথাও কোনো নির্বাচন নাই। বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় অমুক সভাপতি হবেন,
অমুক সেক্রেটারি হবেন, এর বাইরে কোনো কিছু হচ্ছে না। মানে পুরো যে নির্বাচন ব্যবস্থাটা এটি সব একদম নির্বাচনে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং জনগণের প্রতি বা ভোটারদের প্রতি কমিটমেন্ট না থাকার কারণে নানা ধরনের ঘটনা ঘটছে। আমরা তো এটা প্রত্যাশা করিনি। আমি যে কথা শুরুতেই বলেছিলাম যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র, সেই গণতান্ত্রিক অবস্থা এখন কোথায়? মানুষ গণতন্ত্রের অন্যতম উপসঙ্গ হচ্ছে ভোট, সেটি এখন মানুষ দিতে পারছে না। সুতরাং আপনি যেটা বলেছেন যে নির্বাচন ছাড়া অল্টারনেটিভ নাই, আমি ঠিক করছি, কিন্তু এগুলো সংস্কার করতে হবে। এখন যে অবস্থায় নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে গিয়েছে এটি ফিরিয়ে আনতে হবে সবার প্রয়োজন, সব রাজনৈতিক দলগুলোর প্রয়োজনেই। এটি যদি ফিরে না আসে সাফার কিন্তু দিন শেষে রাজনৈতিক দলগুলোকে করতে হবে। কারণ এদেশের যত অর্জন এটি কিন্তু রাজনীতিবিদদের সবচেয়ে বড় অবদান তাদের, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কথায় কথায় রাজনীতিবিদদের গালি দিতে পারি, বাট আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত বাংলাদেশের মানুষের ভালো যা কিছু হয়েছে তা কিন্তু রাজনীতিবিদদের মাধ্যমেই হয়েছে। এখন রাজনীতিবিদরা এখন ধরুন এমপি সাহেব থানায় গেলে ওসি সম্মান করতে চায় না, কারণ ওসি মনে করে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। ডিসি সাহেব তিনিও রাজনৈতিক দলের সাথে মিলে যান, তিনি নৌকার পক্ষে ভোট চান। এসপি সাহেব নৌকার পক্ষে ভোট চান, ওসি সাহেব নৌকার পক্ষে ভোট চান। এটি তো হওয়া উচিত না। সুতরাং সব কিছু সংস্কার করতে হবে। সংস্কার না করলে এই রাষ্ট্রের জন্য অনেক দুর্ভোগ আরও অপেক্ষা করছে বলে আমি মনে করি। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা চাই সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হোক, এমনকি কীভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে বা এমন একটি ব্যবস্থা সৃষ্টি করা যে রাতে যেন ভোট কেউ না দিতে পারে, দামি প্রার্থী যেন না দিতে হয়। আমার জন্য অল্টারনেটিভ আমি আপনাকে ভোট দিব না ওনাকে দিব, সেই সুযোগ কি রাতে ভোট হওয়ার কোনো সংখ্যা উপজেলা দরকার নাই। এখন তো নিজেরাই সব, এখন তো শুধু নিজেরাই সব আওয়ামী লীগ। আর এই বাইরের কোনো দল নেই। পার্লামেন্টে ধরুন 5টি দল বলা হয়, এই যে ওয়ার্কার্স পার্টির 0.5% ভোট বাংলাদেশ তাদের আছে। কত কান্নাকাটি করে নৌকা প্রতীক নেওয়ার জন্য রাশিদ খান মেনন সাহেব এত বড় নেতা বাংলাদেশের, তিনি অনেক কান্নাকাটি করেছেন। জাসদের একজন খুব কান্নাকাটি করেছেন, কিন্তু তিনি ফল ঘরে তুলতে পারেননি। তো এই সব মিলিয়ে 5টি দল বলা হয় একটি জাতীয় পার্টি। জাতীয় পার্টি বাংলাদেশের কোনো দল বলুন? জাতীয় পার্টি গত 15 বছর ধরে যে দুর্বিনীত শাসন চলছে তার সহযোগী হিসেবেই তারা কাজ করেছে। তারা দাবি করে আবার যে আমরা বিরোধী দল। এই যে নির্বাচনে আগে গোলাম কাদের সাহেব তিনি বললেন যে আমরা নির্বাচনে যাব না, নির্বাচনে গেলেন, বোর জন্য নমিনেশন কনফার্ম করলেন। এগুলো কিন্তু পলিটিক্স না। বাংলাদেশের পলিটিক্স কোথায় চলে গেছে আমরা কিন্তু এখন বুঝতে পারি। সুতরাং আমাদের আগামী প্রজন্মের জন্য আমি যেটা বলতে চাই, ড্রাইভিং সিটে কিন্তু পলিটিশিয়ানরাই থাকবে। সুতরাং তাদের জন্য যেন পলিটিক্স থাকে, তারা যেন ডিসি সাহেবের কথা যেন তাদের শুনতে না, ডিসি সাহেব যেন তার কথায় চলে। ডিসি সাহেব যেন মনে না করেন আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে আমি, ওসি সাহেব যেন মনে না করেন আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে আমি। জনগণের ক্ষমতায় আনতে হবে। ওসি ডিসি এগুলো দিয়ে ক্ষমতা আসীন হলে চলবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির পর আবারও নিশ্চয়ই যাব। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভিদের সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভিদের সন্ধ্যা আরও একবার স্বাগত। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমরা আবারও নুরুল ইসলাম হাসিব ভাই আপনার কাছে একটু যেতে চাই যে আমরা প্রভাব বিস্তার নিয়ে এবারের উপজেলা নির্বাচনে ব্যাপক আলোচনা, সরগরম পরিস্থিতি দেখেছি। দ্বিতীয় ধাপের নির্বাচন খুবই সন্নিকটে, প্রভাব বিস্তার কতটা দেখছেন বা শঙ্কা দেখেন এই নিয়ে? একটা হচ্ছে যে মানে এটা আগেও একটু বলেছি যে আপনার এটা সবসময় এক ধরনের প্রভাব রাখা নির্বাচন হয়ই। কারণ বেসিক্যালি কী হয় যে উপজেলায় একজন এমপি থাকেন, উপরে চেয়ারম্যান থাকেন, তার আন্ডারে কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে, মানে এই ধরনের একটা পলিটিক্যাল তো আপনার জায়গা। সো এবং এখানে মানে বাংলাদেশের যে আপনার রাজনীতির যে ধরনটা আর কি, সেখানে আপনার এই প্রভাবটা তা রাখতে হয় আর কি। মানে আমি বলছি যে কেন সেই প্রভাবটা বিস্তার করে আর কি, যে রাজনীতির ধরনটা এরকম যে আপনার দেখা গেল যে এমপি যে একজন এমপি এটা এমন আছে যে কোনো উপজেলায় সে নাও ঢুকতে পারে তার যদি ঠিক মতো চেয়ারম্যান না থাকে, মানে প্রভাব বিস্তার করতে না পারে। দেখা গেল তাকে ঠিক মতো এমপি চেয়ারই পাইলো না, মানে তার অনুগত চেয়ারম্যান লাগবে। অনুগত মানে আমি বললাম যে এরকম সবসময় যেটা বিষয়টা অনুগত লাগবে তা না, মানে আমি বললাম ওই রেসপেক্টটাও রাখে না। আচ্ছা, এটা তো আমার জনগণ, মানে আমরা মানুষ এরকমই, হয়তো আমাদের ওই এটিকেট হয়তো ওই লেভেলে তৈরি হয় না বা কালচারটা ওইভাবে তৈরি হয় না, সেটা একটা জায়গা। তবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আপনার এবার কিন্তু আপনার কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স কোন জায়গায়, যে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি এবং লেখালেখি হচ্ছে এবং তার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন কিছু কিছুটাই হচ্ছে, আপনার কিছু কাজে যে হচ্ছে না তা না, কিন্তু সব থেকে যেটা আমার কাছে এবার যেটা ভালো মনে হয়েছিল, যেটা আসলে কাজে লাগার পলিটিক্যাল পার্টিগুলি কাজে লাগায়নি, সেটা হচ্ছে এই যে মার্কা ছাড়া নির্বাচনটা। এটা আমি মনে করি এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত, যে আপনি এখন কিন্তু আপনি চাইলেও আপনি বলতে পারবেন না যে এটা আপনার, হ্যাঁ সে আওয়ামী লীগ সমর্থক সেটা, কিন্তু সেটা নৌকা প্রতীক এবং আওয়ামী লীগ সমর্থক দুই জিনিস।
যেটা হচ্ছে আপনার এই মানে বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি যদি আজকে যদি আপনি সিরিয়াসলি যদি আপনি গোপনে সার্ভে করেন, বিএনপির 90% নেতাকর্মী মনে করে তার নির্বাচনে আসা উচিত, তার প্রস্তুত নির্বাচন করা, কিন্তু কোনো কারণে তার সেন্ট্রাল কমিশন না, কিন্তু সেন্ট্রাল যেহেতু উপর থেকে বলে দিচ্ছে নির্বাচন করা যাবে না, সে নির্বাচন করছেন। হ্যাঁ, সেম কিন্তু জাতীয় নির্বাচনে হয়েছে। তো যখন আপনি নির্বাচনের মাঠে থাকবেন না, তখন আরেক ধরনের বাস্তবতা তৈরি হবে। কারণ বাংলাদেশের মেজর পার্টি তো দুইটাই, প্রতিদ্বন্দ্বিতা কি হচ্ছে বিএনপি ছাড়া? আমি তো সেটাই বললাম, তখন এক ধরনের লিমিটেশন তৈরি হবে। হ্যাঁ, এবং তখন যেটা হয়, তখন এই যে নিজেদের পার্টির ভিতরে লোকজন এক ধরনের থাকে। তো যখন আপনার পার্টির ভিতরে লোকজন আপনার দ্বন্দ্ব থাকে, তখন একটা এমপির একটা প্রভাবের ব্যাপার থাকে, লোকাল আওয়ামী লীগ সভাপতির একটা ব্যাপার থাকে, চেয়ারম্যান যে আছে তার একটা থাকে। যখন আপনার মার্কা যদি হতো, আপনি দেখতেন যদি প্রত্যেকটা মার্কা যদি করতো, তখন কিন্তু এক প্যাটার্নে নির্বাচন হতো। আমি বলছি প্রভাবের আসলে বিভিন্ন কিছু কারণ আছে, যে এটা আসলে বাস্তবতা যে কারণে এটা আগেও বলেছি যে রাজনৈতিক দলের আপনার এটা তার দায়বদ্ধতা। আপনি হ্যাঁ বলতেই পারেন, আপনি সরকার বলেন এই নির্বাচন সবাইকে আপনি সব বলতে পারেন, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কাউকে নির্বাচনে আনতে বাধ্য না। সে নির্বাচনটা ঠিকমতো এটা ঠিক, কিন্তু রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ব। আপনি দেখবেন যে রাজনৈতিক দল আপনার এই নির্বাচন বয়কট করেছে, সে কিন্তু 28 নির্বাচন করবে, কারণ ওইটা বয়কট করলে তার কিন্তু রেজিস্ট্রেশনে ঝামেলা আছে। তার মানে কি, সে বিপদে পড়ে ভোটটা করছে। এখন সে মনে করছে আমি ক্ষমতা যাব না, সে নির্বাচনটা করছে না। সো এই ধরনের রিয়ালিটি আসলে আমাদের এই পলিটিক্সের এই ধরনের কিছু বাস্তবতা আছে, যে কারণে আসলে আপনার এই বিষয়গুলি খুব যে আপনার মানে এই সমস্যাগুলি থেকেই যাচ্ছে। সো এটার পরিবর্তন ওই যেটা হচ্ছে, এগুলো দীর্ঘমেয়াদী পরিবর্তন, এটা রাজনৈতিক কালচারে পরিবর্তন করতে হবে, তাই না? আপনি সব কিছু খুব ঢালাওভাবে আপনি বয়কট করে যে ঢালাওভাবে আপনি না করা, মানে সরকারের কিছু করলেই সেটা খারাপ, বিষয়টা কিন্তু আসলে ওরকম না। আপনি স্পেসিফিক যখন আপনি ইন্টারভেন করবেন, তখন যেটা খারাপ সেটাই অ্যাড্রেস হবে। আর যখন আপনি ঢালাওভাবে করবেন, তখন আপনার সরকার থেকে সে কি মনে করবে, যারা কাজ করে তারা মনে করবে আমি ভালো করলেও তো আপনার খারাপ। হ্যাঁ, তখন কিন্তু সে আর দায়বদ্ধতা তার আরও কমে যায়। সো এই জন্য আমি বলি, দিন শেষে আসলে একটা ডেমোক্রেটিক সেট আপে মানে বা একটা যখন আপনার রাজনৈতিক দলগুলি থাকে, রাজনৈতিক দলগুলি তাকেই আসলে এই দায়িত্ব তাকে নিতে হবে। জি, আমি আসবো আপনার কাছে আরও একবার। জনাব ইলিয়াস খান আসলে ডেমোক্রেটিক সিস্টেমের পরিবর্তনের কথা বলছেন জনাব নুরুল ইসলাম হাসিব। আমি যে বিষয়টি বলতে চাই যে প্রভাব বিস্তারে কি পরিবর্তন হচ্ছে বা হয়েছে দেখেন কিনা, দ্বিতীয় ধাপের নির্বাচন খুব সন্নিকটে, আর ভোটারের আকাল মিটবে কিনা? আসলে কোনো নিয়ন্ত্রণ নেই এখন কারো। বিশেষ করে আপনি দেখবেন যে এই যে আত্মীয় স্বজন দাঁড়াচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে কেউ দাঁড়াতে পারবে না, নিশ্চয়ই আমি যদি ভুল না জেনে থাকি। এবং উনি দুজন এমপিকে ফোনও দিয়েছিলেন। কারণ আমি নাম বলে দিই, একজন শাহজাহান খান সাহেব, আর একজন নোয়াখালী, ওনার নাম যেন কি আমি ভুলে গেছি এই মুহূর্তে, একরামুল হক চৌধুরী বোধ হয়। হ্যাঁ, ওনাদের ছেলেরা বোধ হয় উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। শাহজাহান খান সাহেবের ছেলে হয়েছেন, আর উনি হয়েছেন কিনা আমি জানি না। আমি পত্রিকায় দেখেছি তিনি তাদেরকে ফোন পর্যন্ত করেছিলেন, কারণ এমপিদের ছেলে বা আত্মীয় স্বজন তারা প্রার্থী হওয়ার কারণে প্রভাব বিস্তার করছে। বাধা নাই এটা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এবং কিছু জায়গায় আবার যেটা হয়েছে, যেমন আপনার দুই একটা জায়গা আছে যখন এমপির বলছে যে এমপির ভাই নির্বাচন করছে, এখন ওই ভাই তো সেই ভাই বলছে যে আমি তো এমপি হওয়ার ওর আগে থেকে আমি পলিটিক্স করি, এরকম কিছু আপনার এটা বলেছে। সব জায়গায় কিন্তু একই রকমই না আর কি, এটা বলার কিন্তু সুযোগ নেই আমি মনে করি, কারণ রাষ্ট্রের নাগরিক হিসেবে যিনি ভোটার তিনি কিন্তু নির্বাচিত। কিন্তু বলার তো নিশ্চয়ই কোনো কারণ ছিল। কারণ তো ছিল এই যে মারামারি কাটাকাটি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই দেখেন না কালকে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তার ভাই তার ছোট ভাইকে নানা কটুকাব্য করেছেন, আমরা দেখেছি। কিন্তু যে এর আগে তিনি খুব আলোচিত হয়েছিলেন তার ভাইয়ের বিরুদ্ধে বলা কিনা, এখন ছোট ভাইয়ের বিরুদ্ধে বলছেন। এরকম হচ্ছে, আসলে নিয়ন্ত্রণ নাই এখন আর কোথাও। কারণ উপজেলা প্রশাসন যে লক্ষ্য নিয়ে করা হয়েছিল, একটু পজিটিভ দিকও আছে। এটা উপজেলার প্রতি মানুষের বা ভোটারদের আগ্রহ কি কিছুটা না আগে ধরুন এই যে সমাজ কল্যাণ অফিস সাপোজ বা সমবায় অফিস, এগুলো কিন্তু উপজেলা এই থানা সদরে ছিল না। কিন্তু উপজেলা ব্যবস্থা কায়েম করার পরে এটি কিন্তু এসছে, মানুষের সেবা অনেক দোরগোড়ায় এসেছিল। তা উপজেলা চেয়ারম্যান আগে অনেক পাওয়ারফুল ছিলেন, এখন উপজেলা চেয়ারম্যানের উপরে একজন আছেন এমপি, তিনি কিন্তু আবার এই উপজেলা চেয়ারম্যানকে নিয়ন্ত্রণ করেন। সুতরাং একটু আগে আমাদের ওই জায়গাটা খুব মানে এই লাইনটা খুব থিন আসলে, যে আপনার ধরেন এলাকাটা রাস্তা হলে ক্রেডিটটা এমপিও নিতে চায়, উপজেলাও নিতে চায়, মেয়রও নিতে চায়। ওই যে একটু আগে হাসিব সাহেব যেটি বলেছেন, আসলে যার জায়গায় সে নাই। যেমন এমপি সাহেবের কাজ কি, তিনি আইন প্রণয়ন করবেন,
তিনি এখন টিয়ারের গম কে পাবে, কোন জায়গায় রাস্তা থেকে কয় টাকা চুরি হবে, কোন কোন নেতারে ভাগ বাটোয়ারা করে দেবে, সবগুলো এমপি সাহেব করতে চান। এটা তো আসলে কাজ। আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, পার্লামেন্ট সিস্টেম। কিন্তু আবার ওই কাজটা এমপি না করলে এলাকায় তার আবার লোক থাকবে না। মানে এটা খুবই রিলেটেড, এই জন্য বলছি এটা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে এগুলো কারা করার কথা? এগুলো স্থানীয় যারা নেতা, তারা স্থানীয় যারা নির্বাচিত, যেমন বাংলাদেশ কনটেক্সটে যদি ধরি, উপজেলা চেয়ারম্যান করবেন, চেয়ারম্যান করবেন, তারা তো স্থানীয় জনপ্রতিনিধি, তাই না? পার্লামেন্ট মেম্বার যারা, তারা তো অন্য জিনিস। কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটি ভুলে যাই। আসলে আমাদের এখানে সব কিছু যদি কি বলে এক ধরনের তালগোল পাকিয়ে গেছে, যার যেটা কাজ, শুধু এই ক্ষেত্রে না, যার যেটা কাজ আমরা সেটি করতে চাই না। কিন্তু যেমন আমাদের সাংবাদিকদের কাছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি দায়ের কাজ করে, আমরা কিন্তু পারছি না। আমরা একদল বিএনপি করছি, একদল আওয়ামী লীগ করছি। আমাদের যে মূল দাবিটি, যে বাংলাদেশের অধিকাংশ পত্রিকায় কিন্তু ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয় না। টেলিভিশনে আমি কী অবস্থা আপনি ভালো বলতে পারবেন। টেলিভিশন তো কোনো আমি শুনি কোনো স্কেলই নাই যদি হয়ে থাকে। বাট এটা কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, কিন্তু আমরা কিন্তু করছি না। যার কাজটি যার করার কথা সেটি আমরা করছি না। আমরা এক মঞ্চে অভিন্ন স্বার্থের প্রশ্নে কিন্তু আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারছি না, আমরা ভাগ হয়ে গেছি। এটি হচ্ছে আমাদের পেশার যেমন ক্ষতিকর, সর্বক্ষেত্রে এটি ঘটছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন অনেকগুলো গ্রুপ আছে। এখন আসলে যে দ্বিতীয় ধাপের নির্বাচনটি কেমন হবে বলে মনে করেন, সবকিছু এখন পর্যন্ত পরিস্থিতি বিবেচনায়? এটি একদম রুটিন। আমি তো একটু আগে বলেছি যে ভোট করতে হবে, তাই করছে। কারণ যে জিতবেন তিনি আওয়ামী লীগের লোক, এর বাইরের কোনো লোক নাই। কিন্তু বাইরের কোনো লোক নাই, বাইরের লোক হয়ে লাভও নাই। কারণ আমাদের মনে আছে ঢাকার খুব সন্নিকটে গাজীপুর আসে না, সেটাই আমি বলতেছি। লোক হয়ে, বাইরের লোক হয়ে কোনো লাভও নাই। কারণ সবকিছু এখন এমন দলীয়করণ করা হচ্ছে যে, আমি একটু উদাহরণ দিই। ঢাকার পাশে গাজীপুরের মেয়র হয়েছিল লক্ষাধিক ভোটের ব্যবধানে, প্রফেসর আব্দুল মান্নান, নিশ্চয়ই আমাদের মনে আছে। 5 বছর একদিনও ক্ষমতায় চেয়ারে বসতে পারেন। মামলার জালে তাকে এমনভাবে জড়ানো হয়েছিল, তিনি কিন্তু চেয়ারে একদিনও বসতে পারেননি। সুতরাং এখন যারা নির্বাচিত হবে আওয়ামী লীগের লোক, নিজেরা এখন মারামারি করছে, কাটাকাটি করছে, নানাভাবে বিরোধ ছড়িয়ে পড়ছে। একটি ভালো কথা বলেছে হাসিব, যে প্রতীক বাদ দিয়ে ভালো হয়েছে। কারণ ঘরে ঘরে কিন্তু দ্বন্দ্ব চলে গেছে প্রতীকের কারণে। ধরেন এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে। স্থানীয় সরকার নির্বাচনগুলো তো একটু অন্যরকম। দ্বিতীয় ধাপের নির্বাচন কেমন হবে? আমি তো বলেছি এটা রুটিন ওয়ার্ক। হয়তো মারামারি কাটাকাটি কিছু হবে। যেমন ফার্স্ট নির্বাচন কিন্তু ক্যাজুয়ালিটি নাই খুব বেশি, আমি যদি ভুল না জেনে থাকি। ক্যাজুয়ালিটি নাই, কিছুটা কমেছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে হয়তো আরও, বা এমন হতে পারে যে একটি গ্রুপ তো এখন ফ্রি হয়ে গেছে, তারা আবার নতুন করে এখন যারা প্রার্থী আছে তাদের পক্ষে যদি নামে, তখন তো মারামারি কাটাকাটি বেশি হবে। বাট আশা করতে চাই, যদিও নির্বাচন ব্যবস্থাটি, এই নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই, তারপরে আমি বলতে চাই কোনো মানুষজনই ক্যাজুয়ালিটি না হয়। এই দেশের সন্তান তারা। অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম হাসিব। আপনাকে দিয়ে শেষ করতে চাই, শেষ কথা কি বলবেন, কেমন হবে নির্বাচন? না, ডেফিনেটলি মানে বেটার হবে। যে ইলিয়াস ভাই যেটা বললেন যে ক্যাজুয়ালিটিও কিন্তু ওইভাবে না, আমিও যেটা বলেছি আসলে কিছু আপনার ঘটনা আছে, কিছু আপনার টেনশন তো থাকে বা আছে। আমাদের কনটেক্সটে তো একদম খুব যে ভায়োলেন্ট ফ্রি নির্বাচন তো আসলে কখনোই ছিল না, সেটা এক ধরনের বাস্তবতা। বাট আমরা সেটা অর্জন করতে চাই, কারণ আমরা তো যেহেতু সামনের দিকে আগাচ্ছি, আমরা উন্নত বাংলাদেশের কথা বলছি 2041। সো তখন হয়তো আমাদের জিনিস আরও পরিবর্তন হবে, এবং এটা হবেই। এবং এটা হাসি বাঙালি কালচার এক ধরনের। এই যে ভারতের নির্বাচন হলো, কোনো জায়গায় কিন্তু মারামারি কাটাকাটি হয় না, শুধু ওয়েস্ট বেঙ্গল হয়েছে। হ্যাঁ, শুধু ওয়েস্ট বেঙ্গল বাঙালি বলেই হলো না, সেটা হতে পারে কালচারাল বিষয়। সেটা তো আমরা আসলে আলোচনা অনেক বিভিন্ন বিষয়ে এসছে, যে আমাদের কালচারাল কিছু ব্যাপার আছে যেগুলো খুব ইনগ্রেইন্ড, আমরা ছোটবেলা থেকে এই জিনিস দেখে আসছি, সেটা পরিবর্তন হয় না। সো ওইটা কোনো না কোনো সময় পরিবর্তন হতে হবে, এবং সেটা হয়তো একটা জেনারেশনে এসে চেঞ্জ করবে। একটা জেনারেশন হয়তো 20 বছর লাগবে। সো সেক্ষেত্রে আমরা ওই যে উন্নত বাংলাদেশের অপেক্ষায় থাকবো আর কি। তখন হয়তো আমাদের এই কালচারেও অনেক পরিবর্তন আসবে আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য নুরুল ইসলাম হাসিব, ইলিয়াস খান, দুজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।